শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। আলিয়াস প্রসেসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী বিপ্লব বিপ্রদাসের একক চিত্রকলা প্রদর্শনী আর্থ অ্যান্ড মেমোরি। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 10 জুন পর্যন্ত। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী কনফ্লুয়েন্স। প্রদর্শনীতে শিল্পীদের ওয়াটার কালার ও মিশ্র মাধ্যমে আঁকা 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 15 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8টা 20 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন বললাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের সহকারী পরিচালক, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক জুয়েইরিয়া মৌলি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আপনার নামটা আসলে এতটা ইউনিক, জুয়েইরিয়া মৌলি। মৌলি নামটা তো সচরাচর আমরা শুনে থাকি, কিন্তু জুয়েইরিয়া নামটা আমি প্রথমবার শুনলাম। একটু জানতে চাইবো নামের অর্থটা কি? জুয়েরিয়া নামের অর্থ হচ্ছে খুকুমণি। আচ্ছা, মানে এই শব্দটি কিভাবে, মানে কে আপনার নাম রেখেছিলেন এবং এটা আসলে কোন ভাষার শব্দ? এটা আরবি ভাষার শব্দ, আর নামটা রেখেছিলেন আমার দাদা। আচ্ছা, যেহেতু নামটি ইউনিক এবং আমার কাছে মনে হয় একজন নৃত্যশিল্পী হিসেবে আপনার যে পথ চলা সেটাও ইউনিক, কারণ প্রতিটি মানুষের জীবনের গল্প এক এক রকম। সেই গল্পতেই যদি আসি যে একজন নৃত্যশিল্পী হিসেবে বেড়ে ওঠা এবং এতগুলো বছর ধরে পথ চলা, এটা তো নিশ্চয়ই একটা শুরু ছিল, নিশ্চয়ই একজন কেউ ইন্সপিরেশন ছিল, সেটা কি? আমার মূলত নৃত্য চর্চার শুরুটা হয় আমার বাবা মার ইচ্ছায়। তাদের ইচ্ছাই হচ্ছে নৃত্য জগতে এই পথ চলাটা আমার শুরু হয়। আচ্ছা। আর আমার শাস্ত্রীয় নৃত্যের চর্চার শুরু হয় ছায়ানট থেকে। বেলায়েত হোসেন খান স্যার, শর্মিলা মাসি, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, ওনাদের হাত ধরে ছায়ানটে বেশ কিছুদিন নাচ শিখেছি, ভারতনাট্যমটা করেছি। শুরু করেছিলাম মণিপুরি ভারতনাট্যম দুটো স্ট্রিম দিয়েই। আচ্ছা। 3 বছর দুটো শেখার পরে ছায়ানটে যেটা হয় যে কোনো একটা স্ট্রিম চুজ করতে হয়। তখন হচ্ছে যেহেতু ভারতনাট্যমের দিকে ইন্টারেস্টটা বেশি ছিল, এই জন্য ভারতনাট্যমটা নিয়েই তারপরে শুরু করি কাজ করা। আর এরপরে অমিত চৌধুরীর কাছে কল্পতরুতেও আমি নাচ শিখেছি বেশ কিছুদিন। এরপরে ভারতে চলে যাই মাস্টার্স করতে, আইসিসিআর স্কলারশিপ নিয়ে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে চলে যাই।
এরপরে আপনার যেহেতু নাচের প্রতি এত দখল ছিল বা ভালোবাসার জায়গাটা ছিল, কিন্তু আপনি লেখাপড়া করলেন অন্য একটি বিষয় নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন কিন্তু অন্য একটি বিষয় নিয়ে, আইবিএ। তো এটা কেন, এই ডিসিশনটা কেন ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন অনার্সে ভর্তি হই তখন দেশে কোথাও অনার্স করা যেত না নাচের উপরে। আচ্ছা। তো সেই কারণে হচ্ছে যে ভর্তি হওয়া, যদিও ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টে পড়তাম কিন্তু আমার সব মানে শয়নে স্বপনে শুধু নাচটাই ছিল। মানে তখনও না, মানে ওই পড়াশোনার পাশাপাশি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশনের আন্ডারে একটা ডিপ্লোমা করেছি। ওরা এখান থেকে মানে ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন থেকে বাংলাদেশে এসে ওরা পরীক্ষা নিয়ে যেত, এখানে ওরা পরীক্ষাগুলো নিত। তো নৃত্য চর্চার মধ্যেই ছিলাম, পড়াশোনাটা ওই লাইনে করতাম কিন্তু নাচের চর্চাটা, নাচ নিয়ে পড়াশোনাটাও তার পাশাপাশি চালিয়ে যাচ্ছিলাম। জি। আর ছোটবেলায় কত বছর বয়সে প্রথম স্টেজে ওঠা হচ্ছে মনে আছে? প্রথম সম্ভবত 8 বা 10 বছর বয়সে স্টেজে ওঠা হয়েছিল। আচ্ছা, মানে সেই সময় অভিজ্ঞতাটা কেমন ছিল? কোন গানে নেচেছিলেন বা স্টেজে উঠবার আগ মুহূর্তে আসলে কি ধরনের ফিলিংস হয়েছিল? সম্ভবত যতদূর মনে পড়ে বিটিভির একটা রেকর্ডিং ছিল। আচ্ছা। আর চুরির তালে নুরির মালা এই গানে নেচেছিলাম। মানে প্রথম নাচটা আমার এই গানে। নার্ভাস ছিলেন নিশ্চয়ই? খুবই, মানে তখন মানে তখন যেটা হতো যে নাচটা মুখস্থ করে যেতাম, কিন্তু নাচের সাথে যে এক্সপ্রেশন দিতে হবে মানে খুবই মানে ভয় লাগতো আর কি, যে ক্যামেরার সামনে দাঁড়ানো বা হচ্ছে অডিয়েন্স সামনে আছে এটা নিয়ে খুবই। এখনো কি নার্ভাস লাগে? এখন তো অনেকগুলো বছর হয়ে গেল, কিন্তু তারপরে স্টেজে উঠবার আগে নার্ভাস লাগে, কারণ আমার কাছে মনে হয় একজন শিল্পী সত্তার একটা মূল জিনিস হচ্ছে যে নিজের কাছে দায়বদ্ধ থাকা। মানে আমার পারফরমেন্সটা কতটুকু ভালো হচ্ছে, আমি আজকে যে পারফরমেন্সটা দিচ্ছি তার চেয়ে আমার আগামী পারফরমেন্সটা অবশ্যই ভালো হতে হবে। মানে নিজেকে নিজে আপগ্রেড করতে হবে, আপডেটেড হতে হবে, বা নিজের পারফরমেন্সটা আরো ভালো হতে হবে, নিজেকে নিজে ছাপিয়ে যেতে হবে। তো সেই চিন্তাটা যখন সবসময় মাথায় থাকে তখন স্টেজে ওঠার আগে নার্ভাসনেসটা অবশ্যই কাজ করে। নাচ শেখা মানে নাচ নিজে শেখা নাকি শেখানো, কোনটা বেশি কঠিন? দুটোই কঠিন। আচ্ছা। কারণ হচ্ছে যে নাচ শেখাতে গেলে যেটা হয়, আমরা আমাদের শেখার মধ্যে বা আমরা যখন নাচটা শিখতে থাকি তখন আমরা ধরেন যে জিনিসগুলো একটু একটু মিস করে যাই হয়তো, সেটা যখন আমরা শেখাতে আরম্ভ করি ওই জিনিসগুলো অনুধাবন পরিষ্কার হতে শুরু করে। কারণ আমি যখন একজনকে বোঝাচ্ছি যে এই পাটা এভাবে হবে বা তখন বডিটা এটা হবে, তখন ওই রিয়েলাইজেশনগুলো আরো বেশি করে আসে যে এই জিনিসটা আসলে এভাবে। কিন্তু শেখার সময় হয়তো আমি সেটা ইমিটেট করে করার চেষ্টা করেছি, কিন্তু শেখানোর সময় যেটা হয় যে ওই রিয়েলাইজেশনটা মানে কিছু কিছু আরো ফাইন টিউনিং হয় আমার কাছে মনে হয়। সেটাই। নৃত্যাল্পনা, আপনার নিজের স্কুলের নাম, মানে আপনার নিজের নাচের স্কুলের নাম, যেটা 7 বছর হলো আপনি শুরু করেছেন, সেখানে কারা আসে নাচ শিখতে? বা এখন তো আমরা যেটা দেখছি যে সময়ের পরিবর্তনের সাথে সাথে যারা বড় হয়ে যায়, ছোটবেলা একটা সময় শখ থাকে খুব যে আমি নাচ শিখতে চেয়েছি কিন্তু কখনো পারিনি, তো সেটা যখন বড় হয়ে এখন তাদেরকেও শেখাতে যান আপনি, তখন আসলে তাদেরকে শেখানোর প্রক্রিয়াটা কেমন হয় আর ছোট বাচ্চাদেরকে শেখানোর প্রক্রিয়াটা কেমন হয়? ছোট বাচ্চাদেরকে যেরকম প্রথম বেসিক একদম শুরু করে ধাপে ধাপে আগানো, বড়দের ক্ষেত্রেও সেটাই করতে হয়। কিন্তু বড়দের ক্ষেত্রে ওদেরকে মানে যাতে ওরা ধৈর্য না হারিয়ে ফেলে এই জন্য মানে মানসিক সাপোর্টটা বড়দেরকে আরো একটু বেশি দিতে হয় ছোটদের চেয়ে। মানে ছোটদেরকে হয়তো একটু স্ট্রিক্টলি বলা যায়, কিন্তু বড়দের ক্ষেত্রে হচ্ছে তাদের মানে তাদের রিয়েলিটিটা সেটা হচ্ছে আসলে বুঝে কাজ করতে হয়। কারণ তারা হচ্ছে সারাদিন অফিস করে বা হচ্ছে অন্যান্য ধরনের কাজ করে হয়তো ক্লাসে আসছে একটা রিলিফের জন্য, বা অনেকের যেটা থাকে যে ছোটবেলায় নাচ শিখেছেন, শখ ছিল কিন্তু সেটা পূরণ করতে পারেননি, এখন আবার নতুন করে শিখছেন যাতে শখটা পূরণ করতে পারেন। তো তাদেরকে হচ্ছে মানে একটু হয়তো মানে মোটিভেশনটা বেশি দিতে হয় আর একটু স্লো ভাবে তাদের সাথে মানে আগাতে হয়, শেখানোর প্রসেসটা তাদের সাথে একটু, তাহলে সেটা একটু বেশি কঠিন হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, আপনি তো নৃত্য পরিচালক হিসেবেও কাজ করছেন, এখন পর্যন্ত আপনার ডিজাইনে কতগুলো প্রোডাকশন নেমেছে এবং কোন প্রোডাকশনগুলো খুব থাকে না যে কিছু প্রোডাকশন নিজের কাছে একটু বিশেষ হয়, সেটা কোনগুলো? আমার খুব কাছের একটা প্রোডাকশন 2018-তে, সেটা হচ্ছে শেষ কোথায় প্রোডাকশনটার নাম ছিল। আচ্ছা।
তো ওটাতে ইউএস এর একজন কোরিওগ্রাফার ছিলেন ক্যাথরিন, উনি মেন্টরশিপ করেছিলেন ওই প্রোডাকশনের জন্য। সাধনার একটা প্রজেক্ট ছিল এক পা পেরিয়ে। তো ওটাতে যেটা করেছিলাম যে আমি আগে যেটা করতাম যে সাধনায় যখন কাজ করতাম তখন বাসে যাতায়াত করতাম, আজিমপুর থেকে বনানী পর্যন্ত 27 নম্বর বাসে যেতাম। আচ্ছা, তো আমার ওই যে এক্সপেরিয়েন্সটা চলাফেরা করার বা যে ধরনের স্ট্রাগলগুলো আমি ফেস করেছি, প্রতিদিন হ্যাঁ। একটা যে মেন্টাল একটা একটা স্ট্রাগল, স্ট্রেস বা একটা বাস পাবো কিনা, বা বাসে হচ্ছে মেয়েরা যে ধরনের সমস্যার সম্মুখীন বাহ। হয়, সবকিছু নিয়ে ওই প্রোডাকশনটা আমি করেছিলাম। আচ্ছা। যেটা পরবর্তীতে ওয়ার্ল্ড ডান্স অ্যালায়েন্স এশিয়া প্যাসিফিকের অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা হয় সেটাতেও সিলেক্টেড হয়েছিল পারফরমেন্সটা বাহ। দেখানোর জন্য। সেটা আসলে কিভাবে পোর্ট্রে করেছিলেন আপনি? একটা স্টেজে আনবার মতন উপযোগী, মানে আপনার যে ভাবনাটা সেটা স্টেজে কিভাবে তুলে এনেছিলেন? সেটার জন্য যেটা হয় যে আমরা সমসাময়িক নৃত্যের মাধ্যমে সেটা করি। সমসাময়িক নৃত্যটা যেটা, সেটাতে মুভমেন্ট প্লাস থট প্রসেসটা কাজ করে। তো যেটা হয় যে কিছু ডায়লগস ইউজ করে বা কিছু মিউজিক ইউজ করে আমার যে ইনার ফিলিংসটা যেটা, সেটা মুভমেন্টের মাধ্যমে প্রকাশ করে হচ্ছে যে ওই থটগুলোকে পোর্ট্রে করা হয়েছিল। আচ্ছা, আপনি তো ভারতনাট্যম নিয়েই মূলত লেখাপড়া করেছেন, মানে জি। শাস্ত্রীয় নৃত্য জি। নিয়ে আপনার মূল কমফোর্ট জোন আমি বলবো। এখন তো আসলে অনেক রকম আমরা ফিউশন দেখতে পাই, তো আপনি যখন কোনো ডান্সার কোরিওগ্রাফি করে থাকেন তখন কি সেই ফিউশনটা নিয়ে ভাবেন কিনা, নাকি শুধু ক্লাসিক্যাল বেসড ডান্সগুলোই আপনার বেশি করা হয়? আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যখন কাজ করি তখন ম্যাক্সিমাম আমাদের যেটা হয়, আমরা গানের নাচগুলো, রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত বা কোনো গানের নাচ নিয়ে কাজ করি। তো তখন আমরা যেটা করি যে ভারতনাট্যম আঙ্গিকটাকে বা ক্লাসিক্যাল যে কোনো আঙ্গিকটাকে ভেঙে তার মধ্যে ওই গানের সাথে ব্লেন্ড করার চেষ্টা করি। আচ্ছা, প্লাস ফিউশনের কথা যদি বলেন, ওয়ার্ল্ড ডান্স মানে ওয়ার্ল্ড ডান্স ডে যে হলো কিছুদিন আগে 29 এপ্রিল, সেখানে আমাদের একটা প্রোডাকশন হয়েছিল মেলবন্ধন, যেটাতে কত্থক এবং ভারতনাট্যম দুটো স্ট্রিমকে একসাথে করে একটা মিউজিক্যাল যুগলবন্দির মতন করে আমরা প্রেজেন্ট করেছিলাম। আচ্ছা, দারুণ। এখনকার যেই বাচ্চাদেরকে শেখাচ্ছেন তাদের মধ্যে আগ্রহটা আসলে কতদিন পর্যন্ত থাকে? কেউ হয়তো খুব ইন্টারেস্ট নিয়ে আসছে, কিন্তু খুব বেশি দিন পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকা সেটা রাখতে পারছে না, তো সেক্ষেত্রে আসলে কি করেন? আমরা যখন শিখেছি তখন আমরা নাচটা শেখার জন্য শিখেছি। আমরা কখনো এটা চিন্তা করতাম না যে কখন স্টেজে উঠবো। মানে টিচার যখন অ্যালাউ করছেন স্টেজে উঠতে, বা টিচার যখন মনে করছেন যে এখনো স্টেজে যাওয়ার উপযোগী বা এখনো পারফরমেন্স করার উপযোগী, তখন আমরা হচ্ছে পারফরমেন্স করতাম। কিন্তু এখন যেটা ফেস করি, স্টুডেন্টের প্যারেন্টসরা প্রথমে এসে জিজ্ঞেস করেন যে আমার মেয়ে স্টেজ মঞ্চে কখন নাচবে। তো আগে তো এটার উত্তর দেওয়াটা শেখাটা খুব কঠিন। হ্যাঁ। অবশ্যই, কারণ আগে তো শেখাটা ও কতটুকু শিখতে পারবে, কিভাবে শিখতে পারবে, আর প্রত্যেকের লার্নিং প্রসেসটা কিন্তু একরকম হয় না। না। কোনো বাচ্চা হয়তো খুব তাড়াতাড়ি পিক করে ফেলতে পারে, কোনো বাচ্চা হয়তো আস্তে আস্তে স্লোলি শিখে। তো যেটা আমার মনে হয় যে আসলে কখন আমি মঞ্চে নাচ করব সেটা চিন্তা না করে নিজে কিভাবে ভালো নাচবো সেটা যদি চিন্তা করি, প্যারেন্টসরাও যদি বাচ্চাদেরকে এটা বোঝান, তাহলে সেটা আমাদের নৃত্য জগতের জন্য বিষয়টা ভালো। আসলে নাচের উপযোগী স্টেজ এবং নাচের উপযোগী, মানে কস্টিউমটা একটা বড় রোল প্লে করে, কিন্তু কস্টিউমের সাথেও কিন্তু প্রপার লাইট এবং প্রপার স্টেজ যে কোয়ালিটি সেটা খুব বেশি ম্যাটার করে। তো টিম নিয়ে যখন কোথাও কাজ করতে যান সেই ধরনের চ্যালেঞ্জেস ফেস করেন কিনা, বা সেগুলো ফেস করলে কিভাবে ওটা গেট ওভার করেন? ম্যাক্সিমাম টাইম যেটা হয় যে সব স্টেজ তো নাচের উপযোগী হয় না। হ্যাঁ। দেখা যায় একটা যদি ইভেন্ট হয় সেখানে যদি গান এবং নাচ থাকে, হয়তো পিছনে অনেক ইনস্ট্রুমেন্ট থাকে, এক্স্যাক্টলি, অনেক কেবল থাকে স্টেজে। সেই ক্ষেত্রে যেটা হয় যে তখন আমাদের গিয়ে হচ্ছে ওদেরকে বোঝাতে হয় বা জিনিসটা এক্সপ্লেইন করতে হয় অর্গানাইজারদেরকে যে আমাদের এইটুকুন জায়গা বা এরকম করে বিষয়টা লাগবে। আর অনেক সময় যেটা অনেক বেশি ডিফিকাল্ট হয় আমাদের জন্য, কার্পেট থাকে স্টেজে। তো কার্পেটে কিন্তু সব ধরনের নাচ করা মানে ডিফিকাল্ট, কারণ কার্পেটটা এনার্জিটা নিয়ে নেয়। আর কার্পেটে স্পিন করা বা সুইং করা এই জিনিসগুলো ডিফিকাল্ট, এটা একটা বিষয় হয়। আর সবসময় আমরা স্টেজ রিহার্সাল লাইটের সাথে করতে পারি না, অনেক সময় হচ্ছে যে
এই বিষয়টা ছেড়ে দিতে হয় লাইট ডিজাইনারের উপরই। আপনি যেহেতু বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের সহকারী পরিচালক হিসেবে আছেন, তো তখন যখন কোনো প্রোডাকশন ডিজাইন করেন কিংবা কোনো ইভেন্ট ডিজাইন করেন, তখন নিশ্চয়ই এত বেশি সমস্যা হবার কথা না, শিল্পকলা যদি সেই শো হয়ে থাকে। তখন আমরা যেটা করি যে তখন তো আমরা অর্গানাইজারের দায়িত্ব পালন করি, তখন তো শিল্পীর দায়িত্বটা পালন করি না। তখন আমরা যেটা করি যে আমরা যে সমস্যাগুলো আসলে ফেস করি শিল্পী হিসেবে, আমরা চেষ্টা করি যে শিল্পীরা আমাদের ইভেন্টে আসবেন তারা যাতে সেই সমস্যাগুলো ফেস না করেন, জি, সেই দিক থেকে বিবেচনা করে আমরা লাইট ডিজাইনার রাখি, বা অনেক সময় সাউন্ড ইঞ্জিনিয়ার যিনি থাকেন তার সাথে যিনি গান গাইবেন কণ্ঠশিল্পী তার যোগাযোগ করিয়ে দেই, বা নাচের যিনি আছেন তার সাথে লাইট ডিজাইনার একটা যোগাযোগ করিয়ে দেই। আমরা চেষ্টা করি যে পিছনে যদি সাউন্ডের ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলো যাতে নাচকে হ্যাম্পার না করে, এই ধরনের চিন্তাগুলো আমরা আগে থেকেই করি যাতে শিল্পীর জন্য পারফরমেন্সটা সহজ হয় এবং সুন্দর লাগে দেখতে। আর শিল্পকলায় নিশ্চয় আপনার নিজেও পারফর্ম করা হয়েছে। হ্যাঁ, নিজে যখন এখানে যুক্ত হলেন সহকারী পরিচালক হিসেবে, তারপরে কি পারফরমেন্স করা হয়েছে? হ্যাঁ, হয়েছে। কেমন লাগে তখন? আসলে কি একটু ডিফারেন্ট লাগে কিনা? ডিফারেন্ট বলতে তখন প্রেশারটা অনেক বেশি থাকে, কারণ তখন অর্গানাইজার আর শিল্পী দুইটা রোলই প্লে অনেক করতে ডিফিকাল্ট, আবার হচ্ছে। একই সাথে ডান্স কোরিওগ্রাফার। হ্যাঁ, তো তখন যেটা হয় যে ওই প্রেশারটা নিয়ে যে ইভেন্টটা চলছে সব ঠিক হচ্ছে কিনা ওটাও মাথায় রাখা, নিজের পারফরমেন্সের দিকে খেয়াল রাখা একটু ডিফিকাল্ট হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই নৃত্যকলা এই বিষয়টিকে এগিয়ে নিয়ে যাবার জন্য কি ধরনের কাজ করছে বা কি ধরনের উদ্যোগ গ্রহণ করছে? আমাদের যেটা হয় যে আমরা পেট্রোনাইজ করার চেষ্টা করি শিল্পীদেরকে, পারফরমেন্সের সুযোগ দিয়ে বা বিভিন্ন ধরনের প্রোডাকশন ডিজাইন করে তাদেরকে হচ্ছে যে স্ক্রিপ্ট দেওয়া হয়, তারা সেটার উপর পারফর্ম করে। আর যেটা হয় যে আমরা শিল্পীদেরকে যে পারফর্ম করার জন্য আমরা প্ল্যাটফর্ম দেই, তাদের কাজগুলোকে দেখানোর জন্য, তাদের প্রতিভাটাকে বিকাশ করার জন্য। নতুন শিল্পীদের জন্য নতুন শিল্পীদের জন্য হয়, যারা এক্সিস্টিং শিল্পী তাদের জন্য, প্রবীণ যারা আছেন তাদেরও চেষ্টা করি আমরা যে যাতে সবাই প্ল্যাটফর্ম পায়। যারা নাচ করে থাকেন তাদের আসলে এক্সপ্রেশনে এত বেশি দখল থাকে যে অনেক আমরা নৃত্যশিল্পীকেই দেখেছি যে মিডিয়া অঙ্গনে পদচারণা, তাদের অভিনয়ে এসেছেন, মডেলিংয়ে এসেছেন, সেটা আপনার ক্ষেত্রে হয়নি কেন? কারণ হচ্ছে আমার কখনো মানে এইমটা ওরকম ছিল না। এমনিতে আমি কোরিওগ্রাফার হিসেবে সিনেমাতে কাজ করেছি, গুনিন সিনেমাটা যে ছিল ওই সেলিম ভাইয়ের সিনেমা ছিল, গুনিন সিনেমা, গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের পরিমণি এবং পরিমণি আর রাজ ছিল। তো ওই সিনেমাতে মানে একটা গান ছিল, আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া, ওই গানটাতে আমি হচ্ছে কোরিওগ্রাফি করেছিলাম। আচ্ছা, তো পরবর্তীতে আর সেখানে কন্টিনিউ করা হলো না কেন? মানে ফিল্ম মিডিয়াতে আপনি কোরিওগ্রাফার হিসেবে আর পরবর্তীতে কাজ করলেন না? পরবর্তীতে কাজ করিনি, কারণ সব কাজ হচ্ছে যে আমি কাজের দিক থেকে একটু চুজি। আচ্ছা, মানে সব ধরনের কাজ, ওই কাজটা যেরকম আমার ইন্টারেস্টের সাথে ম্যাচ হয়েছিল, তো যখন ওরকম ইন্টারেস্টের সাথে ম্যাচ হয় তখন কাজটা করি। সেখানে তো পরিমণি অ্যাক্টিং করেছিল, তো পরিমণিকে দিয়ে নাচটা তোলানো হয়েছিল? নাচটা পরিমণি সিনে ছিল, কিন্তু নাচটা করানো হয়েছিল হচ্ছে আমার কিছু মানে আমি আমার দল নিয়ে গিয়েছিলাম ওখানে, ধামাইল আঙ্গিকে হচ্ছে মানে নাচটা করা হয়েছিল। তো পরিমণির সাথে কেমন লেগেছে কাজ করে? ভালো, খুবই মিশুক প্লাস হচ্ছে খুবই হাম্বল মনে হয়েছে আমার। আমাদের সবারই না একটা আসলে কি বলা যায় যে প্ল্যানিং থাকে, বা প্ল্যানিং যদি নাও থাকে তাহলে অনেক রকম স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে যে আমি এই কাজগুলো আসলে করতে চাই। আপনার ক্ষেত্রে যদি সেই ইচ্ছেগুলোর কথা জানতে চাই তাহলে কোনগুলোর কথা বলবেন? আমার খুব ইচ্ছা, যেহেতু ইন্টারন্যাশনাল অনেক প্ল্যাটফর্মে নাচ নিয়ে দেখেছি নাচ কিভাবে করা হয়, তো একটা জিনিস যেটা বাংলাদেশে একটু মিসিং মনে হয় আমার কাছে, নাচটা কিন্তু শুধুমাত্র পরিবেশনার বিষয় নয়, পরিবেশনা নাচের একটা অংশ। কিন্তু নাচ নিয়ে যেহেতু এখন পড়াশোনা হয়, মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশেও হচ্ছে, ইউনিভার্সিটি আছে যেখানে অনার্স মাস্টার্স করা যায়, তো নাচ নিয়ে যে রিসার্চে গবেষণা করার যে বিষয়টা সেটা আসলে আরো বৃহৎ আকারে হওয়া উচিত। তাতে করে যেটা হবে যে আমাদের যে নৃত্য চর্চাটা, নাচ জিনিসটা কি ক্ষণস্থায়ী, স্টেজে হয় শেষ হয়ে যায়, কিন্তু আমাদের যে নৃত্য ধারার চর্চাটা সেটা যদি আমরা দেশে বিশ্বের কাছে তুলে ধরতে চাই, আমাদের একটা ওয়ে কিন্তু সেটা হচ্ছে সেটা নিয়ে যদি রিসার্চ করা হয়, সেটা যদি জার্নালে প্রকাশিত হয়, সেটা যদি ডকুমেন্টের আকারে থাকে,
তাহলে পৃথিবীর মানুষ জানতে পারবে যে বাংলাদেশের নাচের অঙ্গনটা কেমন, বাহ বাংলাদেশের নাচের অঙ্গনটা কিভাবে চলে আসছে। নৃত্য বা যে কোনো ধরনের পারফর্মিং আর্টে কিন্তু স্থবির না, সেটা হচ্ছে আস্তে আস্তে সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। তো 10 বছর আগে বাংলাদেশে যেরকম নাচ হতো এখন তো ওরকম হয় না। তো সেটা যদি আমরা সেই কম্পারিজনটা যদি আমরা করতে চাই বা সেই জিনিসটা তো অবশ্যই গবেষণার মাধ্যমে বিষয়টা যদি আর্কাইভ করা থাকে, যদি আমরা তুলে ধরা হয় তাহলে বিশ্বের মানুষ জানতে পারবে, বিশ্বের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের এখন একটা নাচ করতে চাইছে তারাও আসলে বুঝে নাচটাকে করবে। হ্যাঁ, বুঝে নাচটাকে করবে যে কেমন ছিল, এখন কেমন হচ্ছে। সেটাই। আর গবেষণা কাজগুলো আরো বড় আকারে হলে কি হবে, আমাদের কিন্তু অনেক নাচ মানে ডান্স ফর্ম আছে, আমাদের যে লোকনৃত্যগুলো আছে নিজস্ব, যেগুলো হচ্ছে এগুলো নিয়ে যদি কাজ না করা হয় এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তো সেগুলোকে অবশ্যই আমাদের তুলে পৃথিবীর সামনে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। আর সেটার জন্য গবেষণা ছাড়া আসলে সেটার কোনো অল্টারনেটিভ সেখানে নিশ্চয়ই আপনার কাজ করবার আগ্রহ। সেখানে আমার কাজ করবার আগ্রহ আছে। আমি বর্তমানে পিএইচডি করছি রিচুয়ালিস্টিক ডান্সের উপরে। বাহ। তো হচ্ছে ইচ্ছা আছে যে এই নাচগুলোকে বা এই ফর্মগুলোকে আস্তে আস্তে তুলে ধরে এগুলো নিয়ে কাজ করার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের আয়োজনে এসেছেন সেজন্য, এবং এত চমৎকার করে আসলে তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করলেন সেজন্য। খুব ভালো থাকবেন সব সময়। থ্যাংক ইউ, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrana@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণা দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।